ইয়ে মানে আপনাদের বলা কথা আমার কাছে অনুরোধ নয়, বরং আদেশের মতন। সেই আদেশ আমার পালন করাই কর্তব্য। তবে আমি কেন ওই রাখাল বালককে নিয়ে এত ভাবছি? সে আমায় কি ভাবলো না ভাবলো, এইসব নিয়ে এত চিন্তা কেন হচ্ছে আমার? দেখেছেন মন্ত্রী মশাই, রাজা মশাই আপনার কোনো কথার গুরুত্বই দিল না। কিরে চুমকি, কি বললাম তোকে? যা, ঘর থেকে মোড়া এনে গুরু মশাইকে বসতে দে। যাচ্ছে যাচ্ছে বাবা। কিন্তু তুমি আমাকে বাড়ির ভিতরে ঢুকতে বারণ কেন করছো? কারণ তুই আবারও আমার কথার অবাধ্য হয়েছিস। রাজকন্যা, ও রাজকন্যা, আমার একটু কথা ছিল তোমার সাথে। এই সময় কি তোমার কক্ষে একটু আসতে পারি? তুমি বলো মা, এত বড় একটা সুযোগ পেয়ে সেই সুযোগটা হাতছাড়া করা কি উচিত হবে? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। গুরু মশাই নিজে এসেছে তার ছেলে ঝন্টুর সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি কোথায় ভেবেছিলাম গুরু মশাইয়ের হয়তো তার ছেলের সাথে আমায় দেখতে পেয়ে ভীষণ রেগে যাবে, রেগে গিয়ে আমার বাড়িতে নালিশ জানাতে আসবে। কিন্তু এ দেখছি উল্টো ব্যাপার হয়েছে। যাকে, আমি তো ঝন্টুদাকে বড্ড পছন্দ করি, তার সাথে বিয়ে হলে ভালোই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। চুমকি একা একাই তার ঘরে দাঁড়িয়ে এই সব কথা বলতে থাকে। তখনই তার মা সেখানে এসে হাজির হয়। চুমকি, তোর সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে কি কথা ছিল? বলো মা, কি বিষয়ে কথা বলবে? মা মনে হয় আমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। আমি বিয়েতে রাজি কিনা সেটাই জানতে চাইছে। গুরু মশাই যে প্রস্তাব দিলেন তাতে তোর কোনো আপত্তি আছে নাকি? না মানে গুরু মশাইয়ের ছেলে ঝন্টুকে আমিও দেখেছি, দেখতে শুনতে বেশ ভালোই, আমার কিন্তু বড্ড পছন্দ। আমারও আমারও তাকে খুব পছন্দ মা। তার সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার তাতে কোনো আপত্তি নেই। ও, তাহলে তো হয়ে গেল। কিন্তু তোর বাবা নাকি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সে আরো ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত জানাবে। এবার তাহলে বাবার সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওই মহারাজ, রাজকন্যে, এমনকি রাজপ্রাসাদের সৈন্য সেনা সকলের থেকে নিজেকে আড়াল করে রাখ বাবা। মহারাজকে আমার একটুও বিশ্বাস নেই, সে কখন কাকে নিরপরাধেও মৃত্যুদণ্ড দিয়ে ফেলে কে জানে। আমি তোর বাবাকে হারিয়েছি, নিঃস্ব হয়েছি, এখন শেষ সম্বল বলতে তুই রয়েছিস আমার জীবনে। তোকে আমি হারাতে চাইনি। আমরা নুন ভাত খাই, ডাল ভাত খাই, তবুও ভালো ওই রাজ পরিবারের কাজ করে তোকে বড় লোক হতে হবে না বাবা। মা, তুমি সব সময় বলো রাজামশাই নাকি আমার বাবাকে নির্দোষ হওয়া সত্ত্বেও মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু কি সেই কারণ সে কথা তো আমার কখনো কোনো দিনও তুমি বলো না। দেখে এ বিষয়ে আমার কোনো দিনও কৌতূহল ছিল না, কখনোই না। তবে আজ আমার বড্ড আগ্রহ হচ্ছে, কি এমন কারণ রাজামশাই আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, আর যার ফলে তুমি এ রাজ্যের রাজামশাইকে এতটা ঘৃণা করো? সে অনেক কাহিনী বাবা, সে সব কিছু শুনলে তুই হয়তো সহ্য করতে পারবি না, তাই আমি তোকে বলতেও চাইনি। না মা, তুমি আমায় আজ সব খুলে বলো। আর যদি তুমি আমায় না বলো কিছু, তবে তোমায় আমি না জানিয়ে চলে যাব রাজবাড়িতে মহারাজের দেওয়া সেই কাজ করতে। ঠিক আছে, তুই যখন এত করে শুনতে চাইছিস, কিছুতেই ছাড়ছিস না, তবে আমি তোকে আজ সব খুলে বলবো। আর আমিও জানি সব শোনার পর তুইও রাজবাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করবি, তাই এখন আমার তোকে সব কিছু খুলে বলাটাই উচিত। শোন তাহলে। এরপর ধীরে ধীরে চন্দনের মা সমলতা চন্দনকে সবকিছু বলতে শুরু করে, আর তার চোখের পাতায় যেন বহু বছর আগের ঘটে যাওয়া সেই কাহিনীগুলো ভেসে উঠতে থাকে। তখন তুই খুব ছোট, তোর বাবা আমি তুই তখন রাজপ্রাসাদেই থাকতাম। তোর বাবার নাম ছিল বিজন। তিনি ছিলেন রাজপ্রাসাদের অস্ত্রাগারের প্রধান তত্ত্বাবধায়ক।
অর্থাৎ রাজ্যের অস্ত্র, ঘোড়া, পাহারা ও প্রহরীদের সরঞ্জাম দেখভালের দায়িত্ব ছিল তার হাতে। সেই সুবাদেই তখন আমি, তুই আর তোর বাবা রাজপ্রাসাদেই থাকতাম। তখন তোর বাবা এই রাজ্যের প্রাসাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখতেন। এই সব কিছু দায়িত্ব তার উপরে ছিল। মহারাজের ভীষণ বিশ্বস্ত লোক ছিলেন তোর বাবা। সে ছিল সৎ, পরিশ্রমী, মহারাজের গভীর বিশ্বাসভাজন এবং আস্থাভাজন লোক। মন্ত্রী মশাই বীরেন্দ্র সেন ছিল ধূর্ত ও লোভী। প্রায় তিনি তার স্ত্রীকে সঙ্গে করে রাজকোষ থেকে এটা ওটা চুরিও করতেন। তেমনি একদিন রাজকোষ থেকে গোপনে সম্পদ চুরি করেছিলেন তিনি আর তার স্ত্রী ললনা, যিনি আগে থেকে রাজপ্রাসাদের রানী দাসী সেজে রাজকোষাগারের একটি নকল চাবি তৈরি করেছিলেন। আর সেদিন রাতে তোর বাবা বিজন দুর্ঘটনাবশত প্রাসাদের রাজকোষাগারের পাশে কিছু আওয়াজ শুনে ফেলে। কি ব্যাপার? এত রাতে আশেপাশে কিসের আওয়াজ পাচ্ছি আমি? রাজকোষাগারের দ্বারে এই এত রাতে কে এসেছে? এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। এরপর বিজন রাজকোষাগারের দরজার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে মন্ত্রীমশাই ও ললনা গোপনে রাজকোষের সিন্দুক থেকে সোনা মুক্ত বের করছে, আর সেই সোনা গোপনে প্রতিদ্বন্দ্বী রাজ্যের গুপ্তচরের হাতে তুলে দিচ্ছে রাজদ্রোহমূলক চুক্তির বিনিময়ে। সবকিছু ঠিকঠাক মতো বুঝে পেয়েছো তো? আমি কিন্তু আমার কথা রেখেছি। কথা অনুযায়ী যতটা স্বর্ণ মুদ্রা মণিমোহর দেওয়ার কথা ছিল সেটাই কিন্তু দিয়েছি। সবকিছু বুঝে পেলেই আমি কিন্তু আমার চাহিদা অনুযায়ী অস্ত্র এখনো পেলাম না মন্ত্রী মশাই। আমি তো আপনার কাছে গেলে কিছু অস্ত্র দাবি করেছিলাম সোনা হিরে মুক্তোর সঙ্গে। হ্যাঁ, তুমি চেয়েছিলে, তবে আমি তোমায় কোনো কথা দেইনি যে আমায় দিতেই হবে অস্ত্র। অস্ত্র নিতে হলে এর চেয়ে চড়া মূল্য দিতে হবে আমায়। পারবে দিতে? শিগগিরই করুন না মন্ত্রীমশাই, এখানে হঠাৎ করে কেউ চলে এলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে, তুমি ভয় পাচ্ছ কেন ললনা? এই অসময়ে এখানে কেউ আসবে না, এইটুকু নিশ্চিত থাকো। আর কেউ না আসলেও অস্ত্রগারের প্রধান তত্ত্বাবধায়ক বিজন কিন্তু যখন তখন এখানে চলে আসতে পারে, কারণ তার দায়িত্ব এগুলো রক্ষণাবেক্ষণ করা। বিজন তখনই ভয় পেয়েও সাহস করে তাদের মুখোমুখি এসে দাঁড়ায়। ও মন্ত্রী মশাই, এমন বিশ্বাসঘাতকতা আপনি করতে পারছেন? রাজ্যের সম্পদ বিক্রি করছেন শত্রুদের কাছে। ছি, রাজ্যের মন্ত্রী মশাই হয়ে রাজদ্রোহীদের সঙ্গে হাত মেলানো! না না না, এমন অন্যায় আমি থাকতে কিছুতেই হতে দেব না। এখন যে আমি মহারাজকে সব জানিয়ে দেব। মন্ত্রী মশাই, আপনার সল চাতুরি ধরা পড়ে গেছে। আপনি আর কোনো ক্ষতি করতে পারবেন না এই রাজ্যের। মন্ত্রীমশাই গুপ্তচর সহ ললনাও ভয় পেয়ে যায়। তখনই অমনি গুপ্তচরটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ইস, আর একটু জন্য শয়তানটা আমার হাত ফসকে বেরিয়ে গেল। আমি ধরতে পারলাম না, না জানি কত কিছু নিয়ে পালিয়ে গেল। শান্ত হন, শান্ত হন আপনি বিজন। আপনি যখন সবটা দেখেই ফেলেছেন, তবে আপনাকে আমি কিছু লুকাতে চাইছি না। আসলে আমি যা করছি তা রাজ্যের জন্য কোনো ক্ষতি করার কাজ নয়। আমি আপনাকে সব কিছু খুলে বলবো। আসুন, আমরা সকলে এক হয়ে যাই, এক হয়ে মিলেমিশে কাজ করি। চুপ কর তুই বিশ্বাসঘাতক! তুই যে রাজ্যের নুন খাচ্ছিস, সেই রাজ্যের ক্ষতি করার চেষ্টা করছিস। তোর সঙ্গে আমি কিছুতেই এক হব না, কারণ আমি তোর মতো এমন নিমখারাম নই। আজ এত রাতে আমি রাজামশাইকে ডেকে বিব্রত করব না। কাল রাজসভায় তোর বিচার হবে, এটা তুই জেনে রাখ। এ কথা বলেই বিজন সেখান থেকে চলে যায়। ও মন্ত্রী মশাই, এখন কি হবে? আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই তো হয়ে গেল। তুমি ভয় পেও না ললনা। এই মন্ত্রীর একমাত্র বুদ্ধির কাছে ওই বিজনের দেখা সত্যটাও কিছু নয়। ওর বলা সত্যকে কি করে মহারাজের কাছে মিথ্যে প্রমাণিত করতে হয় সে চিন্তা আমার করা আছে।
মন্ত্রী মশাই জানে বিজন সরল মানুষ, এই রাতে বিজন মহারাজকে ডেকে কিচ্ছুটি বলবে না। পরদিন সে রাজসভায় গিয়ে সকলের সামনে রাজা মশাইকে সত্যটা জানাবে। তাই মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী ললনা পরদিন সকালে মহারাজের কাছে আগে থেকে মিথ্যে অভিযোগ দায়ের করে আর মন্ত্রী মশাইকে বলে, মহারাজ, আমি নিজ চোখে দেখেছি অস্ত্রগারের তত্ত্বাবধায়ক বিজন রাজ্যের সোনামোহর থেকে শুরু করে আরো রত্ন সামগ্রী শত্রুর দেশের গুপ্তচরদের হাতে বিক্রি করছে। প্রমাণস্বরূপ দেখুন, এই সোনা মোহর ভর্তি থলেটি আমি তার ঘর থেকে উদ্ধার করেছি। মিথ্যে কথা মহারাজ, মন্ত্রীমশাই আর তার স্ত্রী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কারণ আমি তাদের গোপন সত্য দেখে ফেলেছি। তারা কাল রাতের আধারে গোপনে রাজকোষের সিন্দুক থেকে সোনা মুক্তা বের করে সেই সোনা গোপনে প্রতিদ্বন্দ্বী রাজ্যের গুপ্তচরদের হাতে তুলে দিয়েছে। কোনো রাজ্যের রাজদ্রোহমূলক চুক্তির বিনিময়ে সব কিছু আমি নিজের চোখে দেখে ফেলেছিলাম, আর তাই তো তারা এখন উল্টো আমাকে ভাসানোর জন্য মতলব করছে মহারাজ। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি বিজন। যদি কাল রাতে তুমি আমাদেরকে হাতে নাতে ধরেই ফেলতে, তাহলে কেন তখন সকলকে জড়ো করলে না? কেন তখন মহারাজকে ডেকে আমাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছে মন্ত্রী মশাই। বিজন, তুমি যদি সত্যি মন্ত্রী মশাই আর তার স্ত্রীর এমন কুচক্রী কাজ করতে দেখে থাকো, তাহলে কেন তখন সকলকে ডাকলে না? মহারাজ, আমি অত রাতে ডেকে আপনাদেরকে বিব্রত অবস্থায় ফেলতে চাইনি। মিথ্যে কথা, আসলে রাতে এমন কোনো ঘটনাই ঘটেনি। ঘটেছে তো আজ সকালে। বিজনকে আমি আর ললনা এক গুপ্তচরের সঙ্গে গোপন আলাপ করতে দেখে ফেলি, আর তারপরেই ওর উপরে আমাদের সম্পূর্ণ সন্দেহ হয়। আর তার জন্য তো একজন প্রহরীকে সঙ্গ করে বিজনের ঘর তল্লাশি করতে গিয়েছিলাম। আমরা সেখানে বিজনের স্ত্রী উপস্থিত ছিল। প্রয়োজন হলে আপনি বিজনের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার সামনে থেকেই আমরা এই স্বর্ণ মুদ্রা থলিটা বের করেছি বিজনের কক্ষ থেকে। তাহলে এবার তুমি বলো বিজনের স্ত্রী, তোমার কক্ষ থেকে এই স্বর্ণ মুদ্রার থলেটি পাওয়া গেছে? আগে মহারাজ, প্রহরীরা আমাদের কক্ষ থেকে এই স্বর্ণ মুদ্রা তোলে পেয়েছে। তবে বিশ্বাস করুন, আমি বা আমার স্বামী কেউ এই তোলেটার ব্যাপারে কিচ্ছুটি জানতাম না। এটা কি করে আমাদের কক্ষে এলো সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি না। মিথ্যাচার! দেখুন মহারাজ, আপনার সামনে দাঁড়িয়ে কি করে এরা দুজনে মিথ্যাচার করেই চলেছে সেই তখন থেকে। সমস্ত সাক্ষ্য প্রমাণ ছিল বিজনের বিপরীতে। সমস্ত সাক্ষ্য প্রমাণ ছিল তোর বাবার বিপক্ষে, আর তাই তো সবার সামনে প্রমাণ হয়ে যায় যে আমার স্বামী মিথ্যেবাদী। আসলে সেই সোনার তোলেটি আগের রাতেই সবার চোখ ফাঁকি দিয়ে ললনা গিয়ে আমাদের ঘরে রেখে এসেছিল। মহারাজ ক্রুদ্ধ হয়ে ওঠেন তখন, কারণ সেই সময় রাজা ছিল সীমান্ত যুদ্ধে প্রস্তুতির মধ্যে। রাজকোষ চুরির অভিযোগে কাউকে ছেড়ে দেওয়া মানে ছিল রাষ্ট্রবিদ্রোহ। তবে তোর বাবা তখন মহারাজের সামনে এসে কেঁদে ফেলে আর বলে, মহারাজ, আমি নির্দোষ। আমি তো শুধুমাত্র আপনাকে সত্য জানাতে চেয়েছিলাম যে। তোর বাবার কথা শেষ হওয়ার আগেই মন্ত্রী মশাই চেঁচিয়ে বলে ওঠে তার কথা। এই বিশ্বাসঘাতকের কথা আর শুনবেন না মহারাজ। সে শত্রুদের লোক। আজ এই শত্রুর সঙ্গে জড়িত হওয়ার শত্রুদের নতুন এক উদাহরণ তৈরি করুন তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে। বিশ্বাসঘাতকের স্থান আমার রাজ্যে নেই। রাজদ্রোহের শাস্তি মৃত্যু। সৎ পথে থেকে সততার কর্মফল, তবে কি এটাই প্রাপ্য ছিল আমার? না মহারাজ, না, এমন অন্যায় অবিচার আপনি করবেন না। সব সত্যটা যাচাই না করে দয়া করে এই নির্দোষ মানুষকে আপনি এভাবে মৃত্যুদণ্ড দিতে পারেন না। না না না। পরদিন রাজদরবারে জনসম্মুখে তোর বাবার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
আজ আপনি যে রায় দিলেন মহারাজ, একদিন আপনার সেই রায়ের বিচার আপনার অভিশাপ হয়ে ফিরে আসবে। আপনি আমার কাছ থেকে আমার আপনজনকে কেড়ে নিলেন, তো একদিন আসবে সেদিন আপনারও আপনজন হারিয়ে আপনি চটপট করবেন। এটা একজন বিধবা স্ত্রীর অভিশাপ। এরপর আমি রাজপ্রাসাদ ছেড়ে তোকে নিয়ে গ্রামে চলে আসি। তখন তোর কাকা কাকির অনেক হাতে পায়ে ধরার পর তারা তাদের সংসারে আমাকে একটু আশ্রয় দেয়। তার বিনিময়ে আজ এত বছর ধরে কেটে যাচ্ছি তুই আর আমি। আচ্ছা রানী, তোমার কি মনে হয় বলো তো, ছেলেটা কি আসলে আসবে তার মায়ের সিদ্ধান্ত নেওয়ার পর? কেন আসবে না? আমার বিশ্বাস ছেলেটা বাড়িতে গিয়ে তার মাকে সবটা জানানোর পর তার মা তাকে নিশ্চয়ই সম্মতি দেবে, কারণ এমন সুযোগ হাতে পেয়েও আবার সেটা কেউ নাকচ করে দেয় নাকি? হ্যাঁ, তবে যাই বলো, ছেলেটি কিন্তু খুব ভালো মনে। দেখো গুরুজনের প্রতি কেমন শ্রদ্ধা তার মনে। মায়ের সিদ্ধান্ত নেওয়া ছাড়া সে আমাদের কিছুই জানাতে পারবে না। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন, এমন ছেলে আজকাল পাওয়াই যায় না। ছেলেটা যদি আমাদের রাজকন্যা সহচর হয়, এবং এর চেয়ে ভালো খবর আর কিছুই হতে পারে না। ছেলেটা আমাদের রাজকন্যাকে বোধহয় সুপথে আনতে পারবে। আমিও তো সেই আশাতেই রয়েছি। আমার আশকারা পেয়ে রাজকন্যা যতটা বিগড়ে গেছে, এইবার তাকে একটু শোধরানোর দরকার। তাই তো এমন কারো খোঁজই করছিলাম মনে মনে। মায়ের মুখ থেকে তার বাবার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার গল্প শুনে চন্দনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আজ এতগুলো বছর এত বড় কষ্টটা নিজের বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছো মা। আমার আরো আগে কেন এসব কিছু খুলে বলনি? প্রয়োজন হয়নি তাই বলিনি। আজ আমার মনে হলো এই সব কিছু তোর জানার দরকার, তাই আমি বললাম। এখন বল, তুই কি এত কিছুর পরও আমার কথা অমান্য করবি? কি ব্যাপার কি দাদা, আজ অনেকদিন পর তোমার বাজারে আসতে দেখলাম। কোনো দরকারি কাজে এসেছেন নাকি? হ্যাঁ, একটু দরকারি কাজে এসেছিলাম বলতে পারো। কি সেই দরকারি কাজ? আর তোমার চোখ মুখটাও এমন শুকনো দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে কি চিন্তিত তুমি? হ্যাঁ দাদা, আমি একটু চিন্তিতই বলতে পারো। আসলে ওই চন্দন। চন্দন মানে তোমার দাদার ছেলে তো? সে ছেলে তো খুব ভালো, কি সুন্দর তোমার সব কাজ করে দেয়। ভালো কর্মর ছেলে ওই চন্দন। তা চন্দন আবার কি করেছে যে তুমি তাকে নিয়ে এত চিন্তিত? না না, চন্দন কিছু করেনি। তবে তবে কি? আসলে আজ এত বছর ধরে চন্দন আমার হয়ে অনেক খেটেছে, তাই চন্দনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দায়িত্বটাও তো আমার। তবে বৌদি সেটা বুঝতে চাইছে না। বৌদি এখন হুট করে চন্দনকে নিয়ে আলাদা চিন্তা ভাবনা করছে। তারা হয়তো আমার সংসার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু তাহলে আমার সংসারে কি হবে বলো তো? আমার তো কোনো ছেলে সন্তানই নেই, একটাই মেয়ে। মেয়েটাকে বিয়ে দিলে পরে ঘরে চলে যাবে, তারপর আমি আর আমার বউ তো একা হয়ে পড়বো। আমি চাই না চন্দন আমার সংসারে কাজ ফেলে অন্য কোনো কাজে জড়িয়ে পড়ুক, আর তারা আলাদা হয়ে যাক। ও আচ্ছা, এই ব্যাপার। এটা তো দেখছি ভারী ঝামেলার ব্যাপার গো। আমি আসলে বুঝতে পারছি না কি করব বলো তো। আমায় ভালো কোনো বুদ্ধি দিতে পারবে? তুমি একটু আগেই বললে না যে তোমার মেয়ের বিয়ে দিলে পরে ঘরে চলে যাবে, তারপর তুমি একা হয়ে যাবে। তা আমি বলি কি, তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে নিজের বাড়িতে রেখে দিতে পারো। বাড়িতে বিয়ের যোগ্য পাত্র থাকতে মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে কেন পাঠাবে বলো তো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।